ঢাকার মিরপুরে আমাদের ৩ তলা বাসা। আমি, ছোট বোন নিশি আর আমার মা। আমরা একসঙ্গেই থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি। মা আমাদের সবকিছু সামলে নেয়। তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে। মনে হয় কেউ হাঁটছে। আচ্ছা, তোর কি মনে হয় না কিছু অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই। আচ্ছা মা, তুমি বেশি ভাবো। এটা তো ইঁদুরও করতে পারে, তাই না? আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এভাবে ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, মাথা নিচু করে চলে যান। পরদিন বাসায় আমি আর নিশি। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গিয়েছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর বানানো রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপাল ঘামে ভেজা, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড বানাচ্ছে। তুই কি বলছিস? আম্মু তো খালার বাসায়। এই তো ঘন্টাখানেক আগেই বেরিয়েছে। আমি নিজ হাতে দরজা বন্ধ করেছি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি আপু। আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। আমার পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস। আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল তো দেখি রান্নাঘরে কি হচ্ছে। যদি তুই মিথ্যা বলিস তবে তোকে অনেক মারব। আমরা দুজনে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে ফিরে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। ৩ বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? কিন্তু আমরা তো এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ভয়ে আমার হাত কাঁপছিল, ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু আমরা এইমাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দোয়া পড়। খবরদার বাইরে যাস না, আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খুলতো। আমি মা। মায়ের গলা। কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু, এটা মা না। আমিও ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও একটা অদ্ভুত বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরালো হতে লাগলো।
তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়ছিল যে ওর কাঁপুনি থামছিল না। দরজায় আঘাত বাড়তে থাকলো। আমরা প্রায় ঘন্টাখানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। একসময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই। আমি জানলার ফাঁক দিয়ে নিচে তাকালাম, তখন রাত 10:30। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দৌড়ে উপরে এলেন। দরজা খুলেই মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা এত ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন, তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু মনে হচ্ছিল না। এরপর থেকে রাতের বেলা আর আমরা রান্নাঘরে যাই না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা 3জনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে, কিন্তু সেটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। এই কয়দিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরো বেড়ে গেছে। নিশি এখন প্রায় রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। কয়েকদিন ধরে মনে হচ্ছে কে যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খুল। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। নিশিকে ডাকার সাহসও হয়নি। সারা রাত ঘুমাতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটান, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। নতুন বছরের সন্ধ্যা, চারিদিকে আনন্দ উল্লাস। এভাবে ওই বছর শেষ হয়ে যায়। তারপর নতুন বছরের সন্ধ্যা, চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বলেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকেই এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে কি করব আমরা? মা বললেন, আমরা কালই অন্য বাসা খুঁজব। এই জায়গায় আর থাকা ঠিক হবে না। আমরা 3জন সারা রাত একসঙ্গে কাটালাম। ঘরে প্রতিটি শব্দে মনে হচ্ছিল কে যেন আমাদের উপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝরাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকে মাথা গুঁজে কাঁদছিল। আমিও ভয় পেয়ে চিল্লাচ্ছিলাম। এর অনেক দিন পর আজ আমরা বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুরে চলে আসি। ছোট্ট একটা ফ্ল্যাট। পুরনো বাসার তুলনায় এই বাসাটা অনেক ছোট, কিন্তু এখানে আসার পর একটা স্বস্তি পাচ্ছি। নিশিও বলল, এখানে আর সেই ভয়ানক অনুভূতি নেই। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করেছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন টিকল না। কিছুদিন পরে
রাতের বেলা নিশি আর আমি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরা পেছন পেছন গেলাম। কোনো কিছু পড়েছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা, আর তার চারপাশে পানির ফোঁটা ছড়িয়েছিল। মা ফিসফিস করে বললেন, তোরা শিগগিরই বের হয় এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। মা কিছুক্ষণ পর এসে বললেন, তোদের বলেছিলাম এসব থেকে পালানো যায় না, এরা জায়গার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকে। মায়ের কথায় কাঁপতে শুরু করলাম ভয়ে। নিশি বলল, আমরা কি করব এখন মা? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে, আর কখনোই ভয় পাবে না। ভয় দেখানোই এদের সবচেয়ে বড় অস্ত্র। এরপর আমাদের বাসায় প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায় ঘুম থেকে উঠে দেখে দরজা কেউ খুলে রেখেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটলো যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, নিশিও পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছেন। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি শক্ত করে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যতবার ভয় পাবে ততবার ওরা শক্তি পাবে। সাহস রাখো। এখনো আমরা এই বাসাতেই আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গেছে। মা প্রতিদিন দোয়া পড়ে বাসায় ছিটান। নিশিও এখন ভয় পায় না। আমার বিশ্বাস, সব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতাগুলো খোঁজে। সাহস আর দৃঢ়তাই তাদের দূরে রাখতে পারে। তবে মাঝে মাঝে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসলে আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকাই। তিনজন একসঙ্গে দোয়া পড়ি। হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। আজকে আমি আপনাদের কাছে বাস্তব জীবনের একটা সত্যিকার ঘটনা তুলে ধরব। এই ঘটনাটি ঘটেছিল আমার নানার সাথে। আমাদের গ্রামের নাম কাঁঠালবাড়ি। আমাদের গ্রামে তখন একটাই মসজিদ ছিল, আর মসজিদের আশেপাশে ছিল ঘন জঙ্গলে ভরা। আমার নানা ছিলেন সেই মসজিদেরই মুয়াজ্জিন। নানা মুয়াজ্জিন হওয়ায় তাকে খুব ভোরে উঠে মসজিদে আজান দিতে যেতে হতো। আমার নানার বাড়িটা ছিল মসজিদ থেকে কিছুটা দূরে। একদিন রাতের ঘটনা। নানা ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মসজিদের দিকে। উনি বাড়ি থেকে বেরিয়ে হাঁটছেন। চাঁদের আলোয় আলোকিত হয়ে চারদিক ঝলমল করছে। নানা এগিয়ে চলছেন মসজিদের উদ্দেশ্যে। মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ নানার শরীরে একটা দমকা হাওয়া বয়ে গেল। হাওয়াটা ছিল বেশ গরম। গরম হাওয়া গায়ে লাগতেই নানা দাঁড়িয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এখনো তো সূর্য উঠতে অনেক দেরি, আর এখনো তো শেষ রাতের সময়, তাহলে হঠাৎ গরম হাওয়া আসলো কোথা থেকে? তিনি মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন সামনের দিকে। এভাবে আরেকটু সামনে যেতেই আবারও একইভাবে গরম হাওয়া গায়ে লাগলো নানার। প্রথমবার বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও এবার নানা কিছুটা ভয় পেয়ে যান। উনি মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকেন। এভাবে দোয়া পড়তে পড়তে ঘন জঙ্গল পার হয়ে নানা এবার হাঁটতে লাগলেন গ্রামের সরু চিকন রাস্তা দিয়ে। সরু রাস্তা দিয়ে হাঁটার সময় নানা খেয়াল করলেন দূর থেকে নানার দিকে একটি কালো রঙের বিড়াল এগিয়ে আসছেন। এই কালো বিড়ালটিকে দেখে এবার নানার বুঝতে বাকি রইল না, এটা নিশ্চয়ই একটি বদ জিনের কাজ। এদিকে তখনই হঠাৎ নানা আবার দেখলেন তার সামনে একটি কালো রঙের ইঁদুর ছোট থেকে বড় আকৃতির রূপ ধারণ করছে। এটা দেখে নানার চোখের পলক ফেলতেই সেই ইঁদুরটি উধাও হয়ে গেল। এসব দৃশ্য দেখে নানা ভয় পাবার বদলে তিনি মনে মনে আরো রেগে গেলেন।
নানা এবার তাড়াহুড়ো করে হাঁটতে লাগলেন মসজিদের উদ্দেশ্যে, কেননা নামাজের সময় হয়ে আসছিল। নানা হাঁটতে হাঁটতে হঠাৎ উনি পিছনে তাকিয়ে দেখলেন একটা সাদা কাপড় পরা ছায়া ভেসে আসছে। এটা দেখে নানা এবার থেমে গেলেন এবং রেগে গিয়ে বললেন, অনেক বিরক্ত করেছিস, ফজরের নামাজের জন্য যাচ্ছি, পিছনে আর বিরক্ত করিস না, না হলে এর পরিণাম ভালো হবে না। নানার এমন কথায় সেখানে থাকা জিনটা কেমন একটা গর্জন দিয়ে চলে যায়। সেটা চলে যাওয়ায় নানাও চলে যায় মসজিদে, আর কোনো সমস্যা হয়নি সেদিন। পরের দিন নানা যখন রাতের বেলা মসজিদের নামাজ পড়ে কিছু কাজ করে বাড়ি ফিরছিলেন, তখন আবারও শুরু হয় সেই জিনের আতঙ্ক। সেই জিনটা নানার পিছু নেন, নানাকে ভয় দেখাতে থাকেন। নানা তখন আয়াতুল কুরসি পাঠ করতে থাকেন মনে মনে, আর নিজের শরীরে ফু দেন। এভাবে কিছু দূর সামনে যেতে নানা শুনতে পান গাছের ডাল ভাঙার শব্দ। গাছের ডাল ভাঙার শব্দ পেয়ে নানা ভাবতে থাকেন, আশেপাশে তো কোনো গাছপালাই নেই, তাহলে এই শব্দ কোথা থেকে আসে। সেই জিনটা তখন নানার পায়ের কাছে সেই শব্দ করতে লাগলো, গাছের ডাল ভাঙার শব্দ। নানা তবুও ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে থাকেন। হঠাৎ করেই সেই জিনটা নানার সামনে গিয়ে গর্জন করতে থাকেন, ভয় দেখানোর চেষ্টা করেন। এসব দেখে নানা এবার দোয়া দরুদ পাঠ করে সামনের দিকে ফু দেন। নানা কিন্তু টুকটাক বেশ কিছু আমল জানতেন। উনি কিছু দোয়া কালাম পড়ে সামনের দিকে ফু দেবার সাথে সাথে সেই জিনটা সেখানে আটকে পড়ে। জিনটা বন্দী হয়ে যায় নানার কাছে। জিনটা বন্দী হওয়ায় সে আর কোনো উপায় না পেয়ে নানার কাছে ক্ষমা চাইতে থাকেন। তোর কোনো ক্ষমা নেই, তোকে ক্ষমা করলে তুই আবারও আমাকে নামাজে যাওয়ার পথে বিরক্ত করবি, আমি তা হতে দিব না। তোকে আমি পাশের গাছের সাথে বেঁধে রাখবো, ওখানেই বন্দি থাকবি তুই। নানার কথায় সেই জিনটি এবার কান্না করে ক্ষমা চাইতে থাকেন নানার কাছে, আর বলেন, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি আর আপনাকে বিরক্ত করব না। সেই জিনের অনুরোধে তখন নানা বললেন, তুই যে চলে যাবি তার প্রমাণ সাপেক্ষে কি করতে চাস, কি প্রমাণ রেখে যাবি? নানার কথায় জিনটা বলেন, আপনি যা বলবেন তাই করব। ওর কথায় নানা একটু ভেবে চিনতে বলেন, আমাদের গ্রামের নদীর বাঁধটা প্রতিবারেই মেরামত করলেও ভেঙে যায়, তুই যাওয়ার আগে সেই বাঁধটা মজবুত করে বানিয়ে দিয়ে যাবি, যাতে আর কখনোই বাঁধটা না ভাঙে। যদি এটা করতে পারিস তাহলে তোকে ছেড়ে দিব, নইলে ছাড়বো না। নানার কথা মতো সেই জিনটা রাজি হন। তখন নানা জিনটাকে ছেড়ে দেন। নানা জিনটাকে ছেড়ে দেবার পরের দিন নানা দেখেন বাঁধটি আগের চেয়ে অনেক মজবুত করে বানানো হয়েছে। বাঁধটা শক্ত করে বাঁধতে দেখে নানা বুঝতে পারেন এটা সেই জিনেরই কাজ। ও এটা করে চলে গেছে। এরপর থেকে সেই জিনটা আর কখনো নানাকে বিরক্ত করেনি। নানাও কখনো সেই জিনটাকে দেখেনি। এই ছিল আমার নানার সাথে বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। ক্যালেন্ডারে তখন 2013। অ্যাডমিশন টেস্টের জন্য ঢাকায় এক ফ্রেন্ডের বাসায় উঠেছি। ওর নাম নিশাত। ওদের বাসায় নিশাত আর ওর বড় ভাই থাকতো। ওরা মাত্র দুজন থাকলেও দোতলা বাসাটা বেশ বড় এবং নিরিবিলি কোলাহল মুক্ত ছিল। ওরা গত মাসেই এ বাড়িতে উঠেছে। শুনেছিলাম বাড়িওয়ালা নাকি লন্ডনে থাকেন। নিচতলায় একটা রুমে একজন বৃদ্ধ থাকেন। বাড়িটা উনি মূলত দেখাশোনা করেন। ওদের বাড়িটা আমার বেশ পছন্দ হলো। নিজের খরচ মেটাতে টিউশনি নিয়েছিলাম। বাসার অর্ধেক ভাড়া আমিও দিতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া কিছুতেই রাজি হলেন না। বাসা ভাড়াও তুলনামূলক কমই ছিল। আমি বুঝতে পারলাম না এত সুন্দর বাড়ি বানিয়ে রেখে বাড়িওয়ালা সপরিবারে কেন বিদেশ চলে গেল। এক রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আমার আর নিশাতের ঘুম ভেঙে গেল। আমরা ফিলোসফি নিয়ে গল্প করছিলাম। জানলা দিয়ে তখন চাঁদের আলোয় পুরো রুম আলোকিত হয়েছিল। নিশাত বলে উঠল, চল ছাদে যাই। চট করে দুজনে নিচতলার দাদুর কাছ থেকে অনেক বলে কয়ে চাবিটা নিয়ে ছাদে উঠলাম। ভেবেছিলাম দাদু বারণ করবেন,
কিন্তু তা না করে হ্যারিকেন ধরিয়ে দিলেন কেবল। বললেন, নিয়ে যাও এটা। ছাদে উঠলাম। পূর্ণিমার চাঁদ উঠেছে আজ আকাশে। মেঘহীন আকাশ ভরা মিটিমিটি তারা। সেই আলোয় চারপাশ থমথম করছে। তার সঙ্গে কাঠগোলাপের মিষ্টি গন্ধ আর মৃদু হাওয়া। আমরা বেঞ্চিতে বসে গল্প করছিলাম। এমন সময় নিশাত বলল, ওয়াশরুমে যাবে। আমি বললাম, হ্যারিকেনটা নিয়ে যা, নয়তো সিঁড়িতে উল্টে পড়বি। ও মজা করে ভয়ার্ত হাসি দিয়ে বলল, তুই একা ভয় পাবি না তো? আমিও সাহসী একটা মুখ করে বললাম, আমি ভয় করি না। ও যাওয়ার কিছুক্ষণ পর পিছনে মেয়েলি কণ্ঠে হালকা কাশির শব্দ শুনে ঘুরে তাকালাম। দেখি এক রূপবতী তরুণী আমার দৃষ্টি আকর্ষণের জন্য কাশি দিয়েছিল। জিজ্ঞেস করলো, আপনাকে তো আগে দেখিনি, নতুন এসেছেন? আমি বললাম, হ্যাঁ। আপনি কি নিচতলায় থাকেন? উত্তরে বলল, হ্যাঁ। এভাবে আমাদের মধ্যে টুকটাক কথাবার্তা হলো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে পিছনে ফিরে দেখি নিশাত। পাশে তাকিয়ে দেখলাম মেয়েটাও নেই। ওকে জিজ্ঞেস করলাম, কখন এলি? বলল, এই তো মাত্রই। তুই একা একা কি বিড়বিড় করছিলি? মনে মনে ভাবলাম, হয়তো ওর আসার শব্দ পেয়ে মেয়েটা আগেই চলে গেছে, আমি খেয়াল করিনি। নিশাতকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নিচতলায় দাদু একাই থাকেন? ও বলল, হ্যাঁ, উনি একাই থাকেন। মনে প্রশ্ন জাগলো, তাহলে মেয়েটা কি মিথ্যা বলল? নিজেকে সান্ত্বনা দিলাম এই ভেবে যে নিশাত হয়তো মেয়েটির ব্যাপারে জানে না। ওকে আর কিছু না বলে সেদিন আর কিছুক্ষণ পর নিচে চলে নেমে এলাম। তার কিছুদিন পর নিশাতের বাবার অসুস্থতার খবর পাওয়া গেল। নিশাত আর ভাইয়া গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি বাড়িতে একা রইলাম। ওরা যাওয়ার পর সারাটা দিন ভালোই কেটেছে। কিন্তু ঈশার নামাজ পড়ার সময় খেয়াল করলাম রান্নাঘরে টুংটাং শব্দ হচ্ছে। ভাবলাম ইঁদুর হতে পারে। পরক্ষণে টিভি রুমের থেকে টিভির শব্দ পেলাম। কিন্তু বাসায় তো আমি একাই ছিলাম। গিয়ে দেখি আসলেই টিভি অন। ভাবলাম কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। রাতে খাবারের পর এক কাপ চা নিয়ে ছাদে উঠলাম। কিন্তু এবারের উদ্দেশ্য শুধু চাঁদ দেখা নয়। মনে মনে আশা করেছিলাম ওই মেয়েটার সাথে আবারও দেখা হবে। হ্যাঁ, আজকেও মেয়েটা ছাদে এসেছে। কি মায়াবী একটা চেহারা, আমি বলে বোঝাতে পারবো না। কথাবার্তার ধরনও সাবলীল আর সুন্দর। জানলাম মেয়েটার নাম চাঁদনি। বলেই ফেললাম, আপনার রূপের সঙ্গে মিলিয়েই হয়তো নামটা রাখা হয়েছে। আমার কথা শুনে ও এমনভাবে হাসলো যে সেই অপরূপ স্নিগ্ধ হাসির ঝংকারে আকাশ বাতাস সব কিছু যেন বিমোহিত হয়ে গেল। আমি চাঁদনির মতো রূপবতী মেয়ে জীবনে আর কখনো দেখিনি। এভাবে আমি প্রায় তাকে দেখি ছাদে। এর মধ্যে একদিন নিশাত জানালো তার ফিরতে আরও 1 সপ্তাহ দেরি হবে। মনে মনে খুশিই হলাম। শেষবার ফোনে বলেছিল, রাতে খুব প্রয়োজন ছাড়া বেরোবি না, দরজা খুলবি না, কত কি। কিন্তু খুশিতে ওর কোনো সতর্কবাণী কানে ঢুকলো না। আমি টের পেলাম আমি সেই স্নিগ্ধ হাসির প্রেমে পড়েছি। আমার যত শত জল্পনা কল্পনা এখন চাঁদনিকে ঘিরে। প্রথম প্রেম বলে কথা। তার ভাষ্যমতে সে যেহেতু নিচতলাতেই থাকে, আমি তাকে বললাম দিনের বেলা ছাদে আসতে। কিন্তু সে রাজি হলো না। বলল তার দাদা যদি জানতে পারেন খুব রাগ করবেন আর ছাদে আসাও বন্ধ করে দেবেন। চাঁদনি প্রতিদিন প্রায় একই সময়ে ছাদে আসে। তার পরিবার নিয়ে জানতে চাইলে সে বলে ছোট থেকেই ওই দাদুর কাছে বড় হয়েছে। দাদা ছাড়া আর আপন বলতে কেউ নেই। তার কথা শুনে আমার মায়া হলো। তাই তাকে এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করলাম না। অ্যাডমিশনের সময় ঘনিয়ে এসেছে, কিন্তু আমি পড়ালেখায় মন দিতে পারছিলাম না। মনে হতো আমি একা থাকলে চাঁদনি আমার সঙ্গেই থাকে। ওকে অনুভব করতাম। রাতে শুতে গেলে মনে হতো ও পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিজেকে বোঝাতাম এখানে কেউ নেই, তবুও মনে হতো চাঁদনি যেন আমার আশেপাশেই আছে, আমাকে দেখছে। আমি সিদ্ধান্ত নিলাম ওকে আমার মনের কথা জানিয়ে দেব। তাহলেই হয়তো এই অদ্ভুত অনুভূতির সমাধান হবে।
সেদিন প্রথমবারের মতো প্রেমপত্র লিখছিলাম। ঠিক সময় মতো চুপি চুপি ছাদে গেলাম। আমার পেছন পেছন নিশা তো এসেছিল, কিন্তু আমি তা জানতাম না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু চাঁদনি এলো না। ভাবতে লাগলাম এমন কি হলো যে আজও আসছে না। তাকে একটিবার দেখার জন্য ব্যাকুল হয়ে রইলাম আমি। অনেকক্ষণ পর নিশা ছাদে এলো, আমার হাতে থাকা চিঠিটা নিল এবং সবটা খুলে বলার জন্য বলল। ও আমার হাত ধরে নিচতলায় নিয়ে গেল। সেখানে দাদুর রুমে গিয়ে বসলাম। এত রাতেও উনি জেগেছিলেন, যেন আগেই জানতেন আমরা আসবো। নিশা দাদুকে বলল, আপনাকে তো আগেই বলেছিলাম শুভ প্রায় রাতেই ছাদে যায় আর কারোর সঙ্গে কথা বলে। ও দিন দিন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আমি নিশ্চিতভাবে জানলাম ও কোনো মেয়ের সঙ্গে কথা বলতেই ছাদে যায়। আপনাকে আর সবটা বলতেই হবে। আমি জানি আপনি এ বিষয়ে সবকিছু জানেন। দাদু বাধ্য হয়ে বলতে শুরু করলেন, এ বাড়িতে আমি আছি প্রায় 25 বছর। আজ থেকে 25 বছর আগে রাস্তায় এক 4 বছরের অনাথ শিশুকে পেয়ে তাকে আমার সঙ্গে নিয়ে আসি। আমি জানতাম না ওর মাকে বাবাকে বা তারা কোথায় থাকেন। শুধু জানতাম মেয়েটির নাম মায়া। আমি তার নতুন নাম দিলাম চাঁদনি। আমি সারাদিন বাইরে কাজ করতাম। বাচ্চাটাকে রোজ রোজ সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। একদিন বাড়িওয়ালা আমার সমস্যার কথা ভেবে তার বাসায় চাঁদনিকে রাখার প্রস্তাব দিলেন। ওনাদেরও 6 বছরের একটি মেয়ে ছিল, নাম নীরা। আমি রাজি হয়ে গেলাম। আমার চাঁদনি ধীরে ধীরে ছোট্ট শিশু থেকে তরুণীতে পরিণত হলো। সে বাড়িওয়ালার বাসায় কাজ করত, পাশাপাশি পড়ালেখাও করত। ওনারা সবাই চাঁদনিকে তার মায়াবী চেহারায় আর গুণের জন্য ভালোবাসতেন। কিন্তু নীরা চাঁদনিকে হিংসে করত, কারণ নীরা এতটা মায়াবী বা গুণবতী ছিল না। এই হিংসা একসময় নীরাকে হিংস্র করে তুলল। একদিন নীরা চাঁদনিকে ছাদে নিয়ে চিলেকোঠার ঘরে হাত পা মুখ বেঁধে সেখানে আটকে রেখে আসে। দরজা আটকালে সেখানে আলো বাতাস ঢোকার কোনো উপায় নেই। আর সকলের কাছে বলতে থাকে চাঁদনিকে তার সামনেই কেউ গাড়িতে করে ধরে নিয়ে গেছে। আমরা থানায় রিপোর্ট করলাম, এক থানা থেকে আরেক থানা খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও আমরা চাঁদনিকে খুঁজে পেলাম না। আফসোস, একবারের জন্য আমরা ছাদে খোঁজ করিনি। আমাদের বিশ্বাস ছিল কেউ চাঁদনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। জানি না কত কষ্ট সহ্য করে আমার চাঁদনি মারা গেছে। অনেকদিন পর একদিন আমি ছাদে যাই গাছে পানি দিতে। চিলেকোঠার ঘরটায় তখনও যাওয়া হতো না, কিন্তু নিড়ানি আনতে ভেতরে ঢুকলাম। পচা লাশের দুর্গন্ধে দম বন্ধ হয়ে গেল। দেখি আমার চাঁদনির পচা গলা দেহ পড়ে আছে। আমার চিৎকারে সবাই দৌড়ে এলো ছাদে। নীরাকে আমরা জেরা করলাম, কারণ ওর কাছ থেকেই প্রথম শুনেছিলাম চাঁদনিকে কেউ ধরে নিয়ে গেছে। ভয়ে চাপে নীরা সব স্বীকার করলো, কিন্তু বাড়িওয়ালা লোক জানাজানির ভয় আর পুলিশ কেস এড়ানোর জন্য আমার চাঁদনিটাকে দাফনও করতে দিল না। বস্তায় মুড়ে কোনো মতে মাটি চাপা দিয়ে দিল। এই বলে দাদু অঝরে কাঁদতে লাগলেন। নিজেদের অজান্তেই আমাদের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পর দাদু নিজেকে সামনে বললেন, পরে ওনারা সপরিবারে লন্ডনে চলে গেছেন। আমি এখন আর কাজ করতে পারি না। তাদের ভাড়া দিয়ে কোনো মতে আজরাইলের আসার দিন গুনছি। আমি কেন যেন মানতেই পারছিলাম না যে চাঁদনি বলে কেউ নেই। চাঁদনি কোনো মায়াবী নয়। আমি এক অশরীরীর প্রেমে পড়েছিলাম। সেদিনের পর থেকে চাঁদনিকে আর কখনো দেখিনি, তবুও আমি চাঁদনিকে আজও ভুলতে পারিনি। তাই 11 বছর পরেও পুরো কাহিনীটা এত স্পষ্টভাবে আমার অন্তরে গেঁথে আছে। আমি চাঁদনির আত্মার মাগফিরাত কামনা করি। কাহিনীটা আমার খুব কাছের একজনের কাছ থেকে নেওয়া, তাই বর্ণনাটা বলার সুবিধার্থে তার ভাষাতেই তুলে ধরেছি।